আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো সারভাইভ। এটি মূলত 2024 সালের একটি সেরা সার্ভাইভাল মুভি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি হঠাৎ করে আমাদের পুরো পৃথিবীর সমুদ্রের পানি গায়েব হয়ে যায়। কিছুক্ষণ আগেও যেখানে প্রত্যেকটি সমুদ্রের কোনায় কোনায় পানি দিয়ে ভরপুর ছিল, তার ঠিক কিছুক্ষণ পরে পুরো পৃথিবীর সমুদ্রের পানি গায়েব হয়ে যায়। আর এমন সময় যদি আপনি বোটে করে সমুদ্রের একদম শেষ প্রান্তে বেড়াতে যান এবং আপনাদের বোটটি পানি গায়েব হয়ে যাওয়ার পর সমুদ্রের তলদেশেই আটকা পড়ে যায়, সেই সাথে সেখান থেকে কারো কাছে সাহায্য চাওয়ার মতো আর কোনো উপায় থাকে না, বোট নিয়ে নিজের শহরে ফিরে আসার সমস্ত রাস্তাও বন্ধ হয়ে যায়, এমনই এক ভয়ানক পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার জন্য আপনি কি করবেন? খাবার এবং পানি ছাড়া দিনের পর দিন ভয়ানক প্রাণীদের সঙ্গে লড়াই করে আপনি কি বাঁচতে পারবেন? এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আজকের মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক পানিবিহীন পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি সমুদ্রের মাঝখানে। এই সমুদ্রটির নাম ছিল ক্যারিবিয়ান ওশিয়ান। এখানে আমরা একটি বোটের মধ্যে ছোট্ট একটি পরিবারকে দেখতে পাই, যারা কিনা একটি ভ্যাকেশনে সমুদ্রে বেড়াতে এসেছে। তো এখানে আমরা টম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। টম পেশায় ছিল একজন ওশিয়ানগ্রাফার। আসলে ওশিয়ানগ্রাফাররা হচ্ছে এমন এক ধরনের সায়েন্টিস্ট যারা কিনা সমুদ্রের নিচে থাকা জীবজন্তু এবং প্রাণী জগৎ সম্পর্কে রিসার্চ করে থাকে। তো টমের পরিবারে মোট 4 জন সদস্য ছিল। তার ওয়াইফ জুলিয়া, তার মেয়ে কেসি এবং তার ছোট ছেলে বেন। বেনের আসলে বার্থডে ছিল, আর মূলত বেনের বার্থডে সেলিব্রেশনের জন্যই তারা বোটে করে এই সমুদ্রে বেড়াতে এসেছে। তো পরিবারের সবাই যখন তাদের এই ভ্যাকেশন এনজয় করছিল, এমন সময় টমের ওয়াইফ জুলিয়া বোটের কিনারায় গিয়ে সোজা সমুদ্রের পানিতে লাফিয়ে পড়ে। আর সে সেখানে মজা করে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু পানিতে নামার পর তার কাছে আজকে পানির টেক্সচার কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। তার কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। এদিকে টম তাদের বোটের মধ্যে সমুদ্রের পরিস্থিতি বোঝার জন্য যে সমস্ত ডিভাইসগুলো রেখেছিল, সেই সমস্ত ডিভাইসগুলোতেও হঠাৎ করে গ্লিচ হচ্ছিল, অর্থাৎ এগুলো উল্টোপাল্টা কাজ করছিল। এদিকে জুলিয়া যখন সমুদ্রে সাঁতার কাটছিল, তখন সে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সে দেখতে পায় যে তার আশেপাশে থাকা পানি অদ্ভুতভাবে জায়গা বদল করছে। এমন সময় আবার হঠাৎ করে পানি নিচের দিকে চলে যেতে শুরু করে। জুলিয়া এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখানে চিৎকার করে তার পরিবারকে ডাকতে থাকে। কিন্তু তাদের বুটটি জুলিয়ার কাছ থেকে অনেক দূরে ছিল, তার উপরে আবার পানির স্রোত তাকে নিচের দিকে টানছিল। অন্যদিকে দেখা যায় টম হঠাৎ করেই লক্ষ্য করে যে বোটে আসলে তার ওয়াইফ জুলিয়া নেই। এরপর সে এবং তার ছেলে মেয়ে আশেপাশে তাকিয়ে দেখতে পায় যে জুলিয়া অনেক দূর থেকে তাদের কাছে সাহায্যের জন্য চিৎকার করছে। টম তখন দ্রুত তাদের জাহাজটিকে ঘুরিয়ে ফেলে, আর সে তাড়াতাড়ি করে জুলিয়ার কাছে পৌঁছে যায়। এরপর সঙ্গে সঙ্গে সে পানিতে ঝাঁপিয়ে পড়ে তার ছেলে মেয়ের সাহায্যে কোনো মতে জুলিয়াকে বোটে উঠিয়ে নেয়। জুলিয়া এবারের মতো কোনো মতে বেঁচে যায়, কিন্তু টম তার উপর অনেক রেগে গিয়েছিল, কারণ সে বোটে ওঠার আগেই তার পরিবারের সবাইকে ইনফর্ম করে দিয়েছিল যে তাদের মধ্যে কেউ যদি বোট থেকে সমুদ্রে নামে, তাহলে সে যেন পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানিয়ে নামে, তা না হলে যে কোনো সময় অনেক বড় বিপদ ঘটতে পারে। তো জুলিয়া এখানে তার ভুলের জন্য টমের কাছে ক্ষমা চায়। তবে আজকে যেহেতু বেনের বার্থডে ছিল, তাই আজকের দিনটি যাতে কোনোভাবেই নষ্ট না হয়, এই কারণে তারা সবাই এই দুর্ঘটনাকে এখানেই ভুলে যায়, আর তারা তাদের পুরো ভ্যাকেশনটিকে আবারও এনজয় করতে থাকে। সেই ব্যাপারটির দিকে কেউই তেমন খেয়াল করে না। এমনকি ডিভাইসগুলো যে উল্টোপাল্টা কাজ করছে, সেটাও টম লক্ষ্য করে না। এবার সেখানে রাত হতে হতে তারা সবাই মিলে পার্টির জন্য পুরো বোর্ডটিকে ডেকোরেশন করে ফেলেছিল। আর টম এখানে বার্থডে সেলিব্রেট করতে কেক রেডি করছিল। আজকে ছিল বেনের 13তম বার্থডে, আর এখানে বেনকে তার পুরো পরিবার প্রচুর পরিমাণে উপহার দেয়, আর যতটুকু সম্ভব তাকে খুশি করার চেষ্টা করে। তারা বেনের জন্য একটি স্পেশাল গানও গায়। এরপর কেক কাটার আগে সেখানে ক্যামেরা সেট করে তারা ফ্যামিলি ফটো নিতে শুরু করে। তবে বার্থডে সেলিব্রেশনের সময় হঠাৎ করে কেসির কাছে ভিডিও কল আসে। কেসি তখন সঙ্গে সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করে। আসলে কেসিকে তার বয়ফ্রেন্ড জেস ফোন দিয়েছে। তো কেসি এখানে জেসকে জানায় যে তারা আসলে কতটা এনজয় করছে, কিন্তু জেস তখন তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সেখান থেকে ফিরে আসা উচিত, কারণ চারিপাশে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে নাকি বিশাল আকৃতির তুফান হচ্ছে। এমনকি নিউজে নাকি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। তাছাড়া এই ঝড় তুফান শুধুমাত্র নির্দিষ্ট কোনো জায়গাতে নয়, বরং একসঙ্গে পুরো পৃথিবীতেই হচ্ছে, যেটা পৃথিবীর ইতিহাসেই প্রথমবার ঘটেছে। কিন্তু একথা শুনে কেসি অনেক ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ করে এমন অদ্ভুত ঘটনা কেন ঘটছে। তো কেসি এখানে জেসকে এই ব্যাপারে আরো কিছু জিজ্ঞাসা করতেই যাবে, কিন্তু এমন সময় কল কেটে যায়। কেসি অনেক চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করতে পারে না, পুরোপুরি ভাবে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কেসি তখন সঙ্গে সঙ্গে তার পরিবারের কাছে চলে যায়। এরপর সে তাদের সবাইকে জানায় যে কিভাবে পুরো পৃথিবীতে একসঙ্গে অনেক বড় বড় তুফান হচ্ছে, আর নিউজে এই ব্যাপারে বিপদ সংকেত দেওয়া হয়েছে, যেটা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়।
তবে তাদের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করেই তারা জাহাজের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পায়। এরপর তারা সবাই মিলে বোটের বাইরে এসে দেখতে পায় যে তাদের বোটের আশেপাশে প্রচুর পরিমাণে হাঙর এসেছে। হাঙররা তাদের পুরো বোটটিকে ঘিরে ধরেছে। কিন্তু টম এটা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ টম যেহেতু একজন ওশিয়ানোগ্রাফার ছিল, তাই সে এই বিষয়টি অনেক ভালোভাবেই জানতো যে এই সময় এই এরিয়াতে হাঙরদের থাকার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু এমনটা আজকে কিভাবে ঘটলো? তবে টম একটি বিষয় ভালোভাবেই বুঝতে পারে যে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক জিনিসের উপর ব্যাপক পরিমাণে পরিবর্তন এসেছে। কিন্তু এমন পরিস্থিতি মোকাবেলার জন্য টম এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে হাঙরের সঙ্গে তাদের বোটের অনেক জোরে ধাক্কা লাগার ফলে বোটের ইঞ্জিনের মধ্যে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে। তাই এখান থেকে যেতে হলে তাকে প্রথমে ইঞ্জিন ঠিক করতে হবে, তবে এটার জন্য তাকে পানিতে নামতে হবে। তাই কিছুক্ষণ পর হাঙরেরা যখন সেখান থেকে চলে যায়, তখন টম সোজা পানিতে নেমে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর টমের পরিবারের সবাই দেখতে পায় যে টমের হাতের অনেকটা অংশ কেটে গিয়েছে। তাই তারা টমকে প্রথমে বোটের মধ্যে নিয়ে আসে। এরপর জুলিয়া টমের কাটা স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। আর টম এখানে জুলিয়াকে বলে যে বিশাল বড় একটি হাঙরের সঙ্গে ধাক্কার ফলে তাদের বোটের ইঞ্জিনের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এত সহজে ঠিক করা সম্ভব নয়। আর তারা এখন সমুদ্রের একদম মাঝখানে রয়েছে, তাই ফিরে যাওয়াটাও এখন তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কাছে তো এখন মনে হচ্ছে যে সে কোনোভাবে ইঞ্জিন ঠিক করতে পারবে না, কারণ ইঞ্জিন ঠিক করতে এখন বেশ কিছু জিনিসের প্রয়োজন, যেটা তাদের কাছে নেই। তাই এখন এখান থেকে বাঁচার একটি মাত্রই সহজ উপায় রয়েছে, সেটা হলো বাড়ি থেকে কারো সাহায্য নেওয়া, যাতে করে কোনো রেস্কিউ টিম তাদেরকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে এখন তাদের ল্যাপটপ, মোবাইল কোথাও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তবে কেসি তখন তার মোবাইলটি নিয়ে বাইরে এসে বোটের বিভিন্ন উঁচু উঁচু জায়গাতে দাঁড়িয়ে সিগন্যাল পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই মোবাইলে একটুও সিগন্যাল আসছিল না। অন্যদিকে জুলিয়াও রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু রেডিওতেও কোনো ধরনের সিগন্যাল পাওয়া যায় না, যার ফলে তারা সবাই একদম অবাক হয়ে যায়। কারণ তারা এখন এমন একটি লোকেশনে ছিল যেখানে নেটওয়ার্কের সমস্যা হওয়ার কোনো কথাই ছিল না। তাই তারা সবাই এখানে একদম দুশ্চিন্তায় পড়ে যায়। তবে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে টম অনেক ভালোভাবেই বুঝতে পারে যে তারা আসলে অনেক বড় বিপদে পড়েছে, আর তাদেরকে হয়তো এখানেই আটকা পড়ে থাকতে হবে। এবার টম এখানে ক্যালকুলেশন করে সবাইকে বলে যে তাদের কাছে এখন মোট 4 দিন টিকে থাকার মতো খাবার এবং পানি রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত তারা এখানে আটকা পড়ে আছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খাবার পানি হিসেব করে খেতে হবে। তবে তাদের জন্য একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো তাদের বোটটি এখন একটি শিপিং রুটে রয়েছে, আর এই রুট দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মালামালবাহী জাহাজ চলাচল করে। তাই তারা খুব শীঘ্রই কোনো না কোনো জাহাজের সাহায্য পেয়ে যাবে। কিন্তু তারা তো কেউই এখন বাহিরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না যে বাহিরে আসলে কি ঘটছে। তো তারা এখানে এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করছিল, কিন্তু ঠিক এমন সময় তারা বাহিরে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর যখন তারা বাহিরে তাকায়, তখন তারা দেখতে পায় যে আকাশ থেকে বেশ কয়েকটি আগুনের গোলা নিচে পড়ছে। ফলে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর দেখতে দেখতে সে আগুনের গোলার সংখ্যা বাড়তে থাকে, যার ফলে বোটের ইঞ্জিন ড্যামেজ হয়ে যাওয়ার পরও টম তাড়াতাড়ি করে তাদের বোটটিকে স্টার্ট করে ফেলে, যদিও কোনোভাবে ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। আর এমন সময় তাদের দিকে বিশাল বড় একটি গোলা ধেয়ে আসছিল, কিন্তু সেই গোলাটি তাদের বোটের উপর পড়ার আগে কোনোমতে ইঞ্জিন স্টার্ট হয়ে বোটটি সরে আসে, যার ফলে তারা এবারের মতো বেঁচে যায়। এবার টম তখন বোটটি নিয়ে অনেক দূরে চলে আসে, কিন্তু ড্যামেজ ইঞ্জিন এভাবে এত সময় ধরে চালানোর কারণে ইঞ্জিন গরম হয়ে সেটা থেকে ধোঁয়া বের হতে শুরু করে, আর ইঞ্জিনটি এখন পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায়। চাইলেও আর এটাকে কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। এবার টম তখন সমস্ত পরিস্থিতি দেখার জন্য বোটের বাইরে যায়। এরপর আশেপাশে তাকে এসে বুঝতে পারে যে আকাশ থেকে পড়া বস্তুটি আসলে আগুনের গোলা ছিল না, বরং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটের কারণেই এখন তাদের ফোন এবং রেডিওতে কোনো সিগন্যাল নেই। কিন্তু হঠাৎ করে আকাশ থেকে এভাবে স্যাটেলাইট গুলো কেন পড়ে গিয়েছে, এই বিষয়টি তারা কেউই বুঝতে পারছিল না। অন্যদিকে দেখা যায় তবে সমুদ্র পরিমাপে যে ডিভাইসটি রয়েছে সেটা হঠাৎ করে প্রচন্ড স্পিডে ঘুরতে শুরু করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে দ্রুত চলছে। এবার কিছুক্ষণের মধ্যে এখানে বিশাল বড় এক তুফান চলে আসে। সেখানে এত জোরে জোরে বাতাস বইতে শুরু করে যে তাদের বোটের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। এমনকি পানির স্রোতের গতি বেড়ে যাওয়ার কারণে তাদের বোটটি এখানে কোনোভাবে স্থির থাকছিল না, যার ফলে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ বোটটি একবার উল্টে গেলে পুরো বোটটি ডুবে যাবে, আর তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গায় থাকবে না। এবার টম তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সে কোনোমতে তাদের সবাইকে নিয়ে বোটের উপরের দিকে চলে যায়। এরপর সে সবার জন্য বোট থেকে লাইফ জ্যাকেট বের করে, আর সে দ্রুত সবাইকে সেটা পরিয়ে দেয়, যাতে করে বোট যদি কোনোভাবে ডুবে যায় তাহলে তারা যেন অন্তত পানিতে ভেসে থাকতে পারে। তবে এমন সময় আবার তারা সবাই বুঝতে পারে যে পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে অদ্ভুত এক ধরনের পরিবর্তন এসেছে, কারণ হঠাৎ করেই তাদের প্রত্যেকের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, যেটার মানে হচ্ছে পৃথিবী হয়তো এখন উল্টো দিকে অবস্থান করছে।
তারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর দেখতে দেখতে কখন যে তারা ঘুমিয়ে পড়েছে তারা নিজেও জানে না, কারণ চোখ খুলে তারা দেখতে পায় সকাল হয়ে গিয়েছে। বাহির থেকে সূর্যের আলো তাদের বোটের মধ্যে প্রবেশ করেছে। এবার আশেপাশে তাকিয়ে তারা দেখতে পায় যে তাদের বোটের বিভিন্ন জায়গা একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে। এরপর টম এবং তার পরিবার যখন বোট থেকে বেরিয়ে আসে, তখন তারা আশেপাশের পরিস্থিতি দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা এখানে দেখতে পায় যে হঠাৎ করেই সমুদ্রের সমস্ত পানি গায়েব হয়ে গিয়েছে। সেই সাথে তাদের বোটটি এখন মাটির উপরে রয়েছে, চারিপাশে এক ফোঁটাও পানি ছিল না। তবে প্রথমে তারা ভাবছিল যে তাদের বোটটি হয়তো তুফানের কারণে কোনো মরুভূমিতে এসে পড়েছে, কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করেই তারা বুঝতে পারে যে বোটটি এখন যেই মাটির উপর দাঁড়িয়ে আছে সেই মাটিটি আসলে সমুদ্রের নিচেরই মাটি, কারণ মাটির উপরের বিভিন্ন স্থান এখনো ভেজা ছিল। তারা সবাই এখানে ধারণা করে যে গতকাল রাতে পৃথিবীর গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সমুদ্রের সমস্ত পানি হয়তো এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে গিয়েছে। হয়তো পুরো পৃথিবীর সমুদ্রের পানি মানুষের লোকালয়ে চলে গিয়েছে, যার ফলে হয়তো এখন সমস্ত মানুষই মারা গিয়েছে, পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। আসলে পৃথিবীর প্রায় 70% অংশেই রয়েছে পানি এবং বাকি সবকিছুই হচ্ছে 30%। আর এই 70% পানি যদি জায়গা বদল করে সেই 30%তে চলে যায়, তাহলে পৃথিবীতে মানুষের টিকে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। এবার টম এখানে তার একটি ডিরেকশন কম্পাস ব্যবহার করছিল, এটা জানার জন্য যে সে এখন পৃথিবীর কোন দিকে রয়েছে, কিন্তু কম্পাসটি কোনোভাবেই ভালো মতো কাজ করছিল না। তবে কম্পাসটির এমন অদ্ভুত আচরণ দেখে টম বুঝতে পারে যে পৃথিবীর কোনো একদম বদলে গিয়েছে, যার ফলে সমুদ্রের বাহিরের অঞ্চলগুলোতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ কেউই হয়তো এখন আর জীবিত নেই। কিন্তু এসব কথা জানতে পেরে কেসি কাঁদতে কাঁদতে তার রুমে চলে আসে। সে আসলে তার বয়ফ্রেন্ডের জন্য অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার বয়ফ্রেন্ডও হয়তো এখন আর জীবিত নেই। অন্যদিকে বেনের গতকাল রাতের যেই বার্থডে বেলুন ছিল, সেই বেলুনগুলোকে বেন একত্রিত করে সোজা আকাশে উড়িয়ে দেয়, যাতে করে তাদের আশেপাশে যদি কোনো মানুষ জীবিত থাকে তাহলে এই বেলুনের সিগন্যাল পেয়ে যেন তাদের কাছে চলে আসে। এতে করে তারা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। যদিও তারা নিশ্চিত ছিল যে পৃথিবীর কেউ বেঁচে নেই, কিন্তু তারপরেও সমুদ্রে যদি তাদের মতো আরো জাহাজ রয়েছে যেখানে তাদের মতোই হয়তো কোনো মানুষ বেঁচে আছে, তাহলে তারা নিশ্চয়ই সিগন্যাল পেলে তাদের কাছে আসবে। তাই টম তখন একটি রেডিওর মাধ্যমে তাদের আশেপাশে থাকা বুটের দিকে কিছু সিগন্যাল পাঠাচ্ছিল, যাতে করে সিগন্যাল পেলে তাদেরকে কেউ সাহায্য করতে আসে। তবে অনেক সময় যাবৎ চেষ্টা করেও কোনো ধরনের সিগন্যালই পাওয়া যায় না, যার ফলে তারা হাল ছেড়েই দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে ছোট্ট একটি সাবমেরিনের সঙ্গে তাদের কানেকশন তৈরি হয়ে যায়। এতে করে তারা সবাই একদম চমকে ওঠে। সেই সাবমেরিনটিতে নাটো নামক একজন ব্যক্তি ছিল, আর সেখানে টমকে জানায় যে গতকাল রাতে তাদের সঙ্গেও আসলে কি ঘটেছিল। নাটো বলে যে হঠাৎ করেই যখন তুফান শুরু হয়েছিল তখন তারা তাদের সাবমেরিন নিয়ে সমুদ্রের অনেক গভীরে ছিল, আর এক পর্যায়ে তারা লক্ষ্য করে যে সমুদ্রের পানি নিচের দিকে চলে যাচ্ছে, সেই সাথে পানি এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফট হচ্ছে। আর এক পর্যায়ে এই পানির গতি এতটাই বেড়ে যায় যে তার সঙ্গে তার যতগুলো সঙ্গী ছিল তাদের সবাইকেই পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায়। এখন তাদের সাবমেরিনে শুধুমাত্র সেই বেঁচে আছে। তো এবার তারা দুজন মিলে এখানে ডিসকাস করছিল যে তারা কিভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে, কারণ তারা ভাবছিল যে এখন হয়তো কেউ জীবিতই নেই যারা কিনা তাদেরকে সাহায্য করতে আসবে। তাই তাদেরকে এখন নিজেদের বেঁচে থাকার রাস্তা খুঁজে বের করতে হবে। এবার নাটো এখানে টমকে জানায় যে সে একজন রিসার্চার, আর সে তার রিসার্চের নলেজ দিয়ে একটি বিষয় ক্যালকুলেশন করে বের করেছে। সেটা হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিবর্তনের ফলে সমস্ত সমুদ্রের পানি অন্য জায়গাতে শিফট হয়ে গিয়েছে। তবে মাত্র এক সপ্তাহের মধ্যে পৃথিবীর সবকিছু আবারও ঠিক হয়ে যাবে, তখন সমুদ্রের পানিও আবারও নিজেদের জায়গাতেই চলে আসবে। তবে তার কাছে যেহেতু সাবমেরিন রয়েছে তাই সে কোনো না কোনো ভাবে সার্ভাইভ করতে পারবে। কিন্তু টমের জন্য বিষয়টি অনেক বিপজ্জনক, তাই যত তাড়াতাড়ি সম্ভব টমকে একটি সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে। তাকে তার পরিবারকে নিয়ে যে কোনো উঁচু একটি স্থানে যেতে হবে। কিন্তু টম খুব ভালোভাবেই জানতো যে সমুদ্রের এত পরিমাণ পানি যদি আবারও এখানে ফিরে আসে তাহলে তাদের বাঁচার আর কোনো সম্ভাবনাই থাকবে না। তাই টম এখানে নাটোকে অনেক অনুরোধ করে যাতে করে নাটো তার পরিবারকে তার সাবমেরিনে আশ্রয় দেয়। কিন্তু নাটো এখানে টমকে জানায় যে তার সাবমেরিনের ধারণ ক্ষমতা খুবই কম, সর্বোচ্চ 3 জন মানুষ এখানে একসঙ্গে থাকতে পারবে, তাই সে চাইলেও তার পরিবারকে কোনোভাবে আশ্রয় দিতে পারবে না। তবে টম তখন তাকে জানায় যে সে এখনই তার সাবমেরিনের কাছে আসছে। সে যেন শুধুমাত্র তার সন্তান দুটোকে সেখানে আশ্রয় দেয়। সে তার সন্তানদেরকে সেখানে রেখে তার ওয়াইফ জুলিয়াকে নিয়ে কোথাও চলে যাবে। আর নাটো যদি তাকে এভাবে সাহায্য করে তাহলে এর বিনিময়ে সে তাকে তাদের সমস্ত খাবার দিয়ে দেবে। একথা শুনে টমের প্রস্তাবে নাটো রাজি হয়ে যায়। নাটোর কাছে একটি ম্যানুয়াল ম্যাপ ছিল, তো সেখানে আশেপাশে সমস্ত লোকেশন ক্যালকুলেশন করে কোনো মতে তার লোকেশন বের করে টমকে দিয়ে দেয়। যদিও টমের ওয়াইফ জুলিয়া এখানে বাচ্চাদেরকে কোনোভাবেই তাদের কাছ থেকে দূরে রাখতে চাইছিল না,
কিন্তু টম তাকে বোঝায় যে তারা যদি এখন এই কাজটি না করে তাহলে তারা হয়তো তাদের সন্তানকে বাঁচাতেই পারবে না। তাই সে জুলিয়াকে দ্রুত সবকিছু গুছিয়ে নিতে বলে। সে তাকে সমস্ত খাবারগুলো প্যাক করে ফেলতে বলে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নাটোর কাছে যেতে হবে। তবে নাটো তাদেরকে তার সাবমেরিনের যে লোকেশনটি দিয়েছে এখান থেকে সেই জায়গাতে পায়ে হেঁটে পৌঁছতে প্রায় 2 দিনের মতো সময় লাগবে। আর এই 2 দিনের মধ্যে তারা কোনো মতে তাদের সন্তানদেরকে সেখানে রেখে তারা দুজন চলে যাবে উঁচু কোনো জায়গার সন্ধানে। হতে পারে তারা দুজন হয়তো মারা যাবে, কিন্তু তারপরে অন্তত তাদের সন্তানেরা বেঁচে থাকবে। এটাই হচ্ছে তাদের কাছে সবচাইতে বড় একটি ব্যাপার। এবার কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে ফেলে। কিন্তু যখন তারা সেখান থেকে রওনা হতেই যাবে ঠিক তখনই টম দূরে একজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা তার সঙ্গে একটি কুকুরকে নিয়ে তাদের দিকে আসছিল। তবে টমের এখানে লোকটিকে দেখে অনেক মায়া হয়, কারণ সে তার শরীরে আঘাত পাওয়ার কারণে ঠিক মতো হাঁটতে পারছিল না। লোকটিকে দেখে বেশ ক্ষুধার্তও মনে হচ্ছিল, তাই টম তখন দ্রুত তার কাছে এক বোতল পানি এবং খাবার নিয়ে যায়। লোকটি অনেক তৃপ্তি সহকারে পানি পান করে, কিন্তু হঠাৎ করে সে এখানে টমের উপরই আক্রমণ করে বসে। অন্যদিকে জুলিয়া এটা দেখতে পেয়ে দ্রুত তার হাজবেন্ডকে বাঁচাতে আসছিল, কিন্তু এমন সময় লোকটি সেখানে এক ধরনের লোহা বের করে সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে আঘাত করে টমকে মেরে ফেলে। জুলিয়া এতে বেশ ভয় পেয়ে যায়, আর সে টমের জন্য এখানে কাঁদতে শুরু করে। আর সে ভয়ে টমের কাছেও যেতে পারছিল না। কিন্তু জুলিয়া এখানে বেশ ভালোভাবে বুঝতে পারে যে ব্যক্তি আসলে কতটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ, কারণ তার হাজবেন্ড তাকে সাহায্য করার জন্য গিয়েছিল, আর সে কিনা উল্টো তাকে এতটা নির্মমভাবে মেরে ফেলেছে। তাই নিশ্চয়ই সে এখন তার এবং তার সন্তানদের উপর আক্রমণ করবে। এমনকি তাদের কাছে যে সমস্ত খাবার এবং পানি রয়েছে সেই সবকিছু হয়তো সে নিয়ে নেবে। তাই সেই লোকটি তাদের কাছে পৌঁছানোর আগে জুলিয়া দ্রুত তার সন্তানদের কাছে চলে আসে, আর সে তাড়াতাড়ি করে তাদেরকে লুকিয়ে পড়তে বলে। এদিকে সেই লোকটি তাদের দিকে এগিয়ে আসছিল, আর জুলিয়া এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বোটের কেবিনের দরজা বন্ধ করে দেয়। আর সে বেন এবং কেসিকে সেখানকার ছোট ছোট বক্সের মধ্যে লুকিয়ে পড়তে বলে। আর সে তার 2 সন্তানকে নিজেদের সুরক্ষার জন্য দুজনকে 2টো ফ্লেয়ার গান দেয়। এরপর সে নিজে সেই কেবিন থেকে বেরিয়ে একটি জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে, যাতে করে সে সেই ব্যক্তির উপর পেছন থেকে হামলা করতে পারে। অন্যদিকে সেই লোকটি বোটের মধ্যে চলে এসেছিল, আর সে কেবিনের কাছে এসে কেবিনের দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করছিল। এভাবেই প্রায় একটানা অনেক সময় যাবৎ চেষ্টা করার পর সে কোনো মতে কেবিনের দরজাটি ভেঙে ফেলে। এরপর সে দ্রুত ভেতরে চলে আসে, আর ভেতরে সে কাউকেই দেখতে পায় না। এবার সে মজা করে খাবার খেতে খেতে বোটটি চারিপাশটা দেখছিল, যে বোটের মধ্যে তার প্রয়োজনীয় কি কি জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে সে সার্ভাইভ করতে পারবে। সে বোটটির উপর থেকে নিচ পর্যন্ত একদম ভালোভাবে দেখছিল। অন্যদিকে উপরের ফ্লোরে লুকিয়েছিল জুলিয়া, তার হাতে একটি চাকু ছিল, আর সেখানে সুযোগ খুঁজছিল সেই লোকটির উপর হামলা করার। তবে জুলিয়া যখন লোকটির উপর হামলা করতে যাবে ঠিক তখনই জুলিয়া ভুল করে সেখানে শব্দ করে ফেলে, যদিও সে সঙ্গে সঙ্গে আড়লে চলে যেতে পেরেছিল। কিন্তু ততক্ষণে লোকটি বুঝতে পেরেছিল যে তাকে কেউ একজন ফলো করছে, অর্থাৎ এই বোটটির মধ্যে কেউ রয়েছে। এদিকে জুলিয়া বোটের মধ্যে থাকা একটি ভাঙা অংশের মাধ্যমে কোনো মতে লুকিয়ে সেই বোট থেকে বাইরে চলে আসে, আর সে বোটটির নিচে এসে চুপচাপ লুকিয়ে থাকে। এদিকে সেই লোকটি তাকে তন্ন তন্ন করে খুঁজছিল, তবে সে কোথাও তাকে খুঁজে না পেয়ে আবারও সেই বোটের ভেতরে চলে যায়। কিন্তু বোটটিতে যেহেতু জুলিয়ার বাচ্চা ছিল তাই কিছুক্ষণ পর জুলিয়া আবারও লোকটিকে মারার জন্য যখনই বোটের ভেতরে প্রবেশ করতেই যাবে ঠিক তখনই জুলিয়াকে সেই লোকটির কুকুরটি দেখে ফেলে, যার ফলে সে সঙ্গে সঙ্গে সেখানে ভুগতে শুরু করে। এদিকে লোকটি তার কুকুরের আওয়াজ শুনতে পেয়ে যখন বাহিরে আসে ঠিক তখনই সে দেখতে পায় যে কেউ তার কুকুরটিকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে জুলিয়া আসলে পালিয়ে যায়নি, সে চুপচাপ বোটটির একদম সামনের অংশে এসেছে। এরপর সে খুব সাবধানে আবারও বোটের মধ্যে উঠে পড়ে, আর সে পরিকল্পনা করতে থাকে যে সে কিভাবে সেই লোকের উপর হামলা করবে। কিন্তু এমন সময় হঠাৎ করে সেই ব্যক্তি জুলিয়ার সামনে চলে আসে, আর সে এখানে উল্টো জুলিয়ার উপর আক্রমণ করে দেয়। এমনকি সে এখানে তাকে মারতে মারতে তার কাছে জানতে চায় যে তাদের কাছে আর কোন কোন প্রয়োজনীয় জিনিস রয়েছে। সেই সমস্ত জিনিস যেন সে এখনই তাকে বের করে দেয়, তা না হলে সে তাকে মেরে ফেলবে। এদিকে কেসি আড়ালে থেকে সমস্ত কিছু দেখছিল, আর সেই লোকটির কথাবার্তা শুনে বুঝতে পেরেছিল যে সে তার মাকে মেরে ফেলবে। তাই সে তখন সাহস করে চুপচাপ সেখান থেকে বের হয়, আর সে খুবই সাবধানতার সাথে লোকটির চেহারার দিকে লক্ষ্য করে তার ফ্লেয়ার গানটি দিয়ে লোকটির চেহারায় শুট করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে লোকটির চোখ নাক সবকিছু একদম জ্বলে যাচ্ছিল। সে তার চোখ দিয়ে আর এখানে কিছুই দেখতে পাচ্ছিল না, যদিও এতে করে সে লোকটিকে প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। কিন্তু ফ্লেয়ার গানের কারণে বোটের মধ্যে আগুন লেগে যায়। এদিকে জুলিয়া দ্রুত তার ছেলে মেয়েকে বোট থেকে বেরিয়ে যেতে বলে, তবে তাকে ছেড়ে তার ছেলে মেয়ে যেতে চাইছিল না। কিন্তু জুলিয়া তাদেরকে জানায় যে সে এখনই তাদের কাছে চলে আসবে। এবার বেন এবং কেসি যখন বাইরে চলে যায় জুলিয়া তখন চলে যায় বোটের একদম ভেতরে,
যাতে করে সে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি নিতে পারে। তো জুলিয়া তখন দ্রুত একটি ব্যাগের মধ্যে খাবার এবং পানি প্যাক করছিল, কিন্তু এ সময় আবার সেই লোকটি তার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। তবে লোকটি এখানে অনেকটাই দুর্বল হয়ে পড়ার কারণে জুলিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে দ্রুত তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার প্যাক করে তাড়াতাড়ি করে বুথ থেকে বেরিয়ে তার সন্তানদের কাছে চলে আসে। কিন্তু কেসি এবং বেন বাহিরে এসে তার বাবার লাশটি দেখে ফেলে, আর তারা দুই ভাই বোন এখানে তার বাবার লাশটিকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে। জুলিয়াও এখানে এসে অনেক কাঁদছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে নিজেকে সামলে নিয়ে তার সন্তানদেরকে বোঝায়। জুলিয়া তার সন্তানদেরকে বলে যে তার বাবা তাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, তাই তাদের বাবার জন্য হলেও তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এদিকে দেখতে দেখতে তাদের পুরো জাহাজটি আগুন দিয়ে পুড়ে গিয়েছিল। তবে এমন সময় জুলিয়া দেখতে পায় যে সেই লোকটি বুথ থেকে বেরিয়ে এসেছে, যেটা দেখে জুলিয়া এবং তার সন্তানেরা খুবই ভয় পেয়ে যায়, আর তারা দ্রুত তাদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই তাদের বুথটির ভেতর বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে। অন্যদিকে জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে দৌড়তে দৌড়তে অনেকটাই দূরে চলে এসেছে। সে তাদেরকে নিয়ে সেদিকে যাচ্ছিল যেদিকে নাটো এবং তার সাবমেরিনটি রয়েছে। তবে টম জুলিয়াকে বলেছিল যে নাটোর কাছে পৌঁছতে তাদের প্রায় 2 দিন সময় লাগবে, তাই জুলিয়া যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এভাবেই একটানা প্রায় কয়েক ঘন্টা পথ চলার পর তারা তিনজনই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটি জায়গাতে এসে থামে, আর তারা আজকের রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে এতটা রাস্তা দৌড়ে দৌড়ে আসার কারণে তাদের তিনজনেরই অনেক বেশি পিপাসা পেয়েছিল। তবে তাদের কাছে যে পানি ছিল সেটা ছিল হিসেবে, যদিও তারা যেই জায়গাটিতে রয়েছে সেই জায়গার নিচ দিয়ে একটি পানি স্রোত যাচ্ছিল, কিন্তু সেই পানি পান করার উপযোগী ছিল না। এদিকে বেন অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার জন্যই তার বাবা আজকে মারা গিয়েছে, কারণ সেই তার জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দিয়েছিল যাতে করে কোনো মানুষ সিগন্যাল পেয়ে তাদের কাছে আসতে পারে। আর সেই লোকটিও হয়তো এই বেলুনের মাধ্যমেই তাদের কাছে এসেছে, আর সে তার বাবাকে নির্মমভাবে মেরে ফেলেছে। তাই বেন এখানে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না, সে অনেক বেশি ভেঙে পড়েছিল। কিন্তু তার মা এখানে তাকে বোঝায় যে এখানে তার কোনো দোষ নেই, এই সবকিছু একটি দুর্ঘটনা ছিল, কিন্তু তাদের বাবার শেষ ইচ্ছে ছিল তাদেরকে রক্ষা করার। তাই এখন যেভাবেই হোক তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে এই ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে হবে। এদিকে কেসি তাদের ব্যাগের মধ্যে সেই ম্যাপটি খুঁজে পাচ্ছিল না যেখানে সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর লোকেশন ছিল। তার মা জুলিয়া তখন তাকে জানায় যে আগুন লেগে যাওয়ার কারণে সেই ম্যাপটি সেখানেই পড়ে গিয়েছে, যার ফলে সে সেই ম্যাপটিকে তার সঙ্গে আনতে পারেনি। তাই এখন তাদেরকে সেই সাবমেরিন পর্যন্ত পৌঁছতে হয়তো অনেক কষ্ট করতে হবে। আর টম তাকে মৃত্যুর আগে সেই রাস্তার ব্যাপারে কিছু হিন্টস দিয়েছিল, হয়তো সেগুলোর মাধ্যমেই তারা কোনোভাবে সেই সাবমেরিন পর্যন্ত পৌঁছেই যাবে। কিন্তু এমন সময় জুলিয়া উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেই লোকটি এখনো তাদের পিছু করছে, আর সে আশেপাশে তাদেরকেই খুঁজছে, কারণ জুলিয়া তার সন্তানদেরকে নিয়ে বোট থেকে পালিয়ে আসার সময় সে তার সঙ্গে করে সেখানকার সমস্ত খাবার এবং পানিগুলো নিয়ে এসেছে, আর এই খাবার পানিগুলো ছিনিয়ে নেওয়ার জন্য লোকটি তাদেরকে খুঁজছে। আর এটা দেখতে পেয়ে জুলিয়া তার সন্তানদেরকে নিয়ে খুব সাবধানে লুকিয়ে থাকে। এবার লোকটি সেখান থেকে অনেকটাই দূরে চলে গেলে জুলিয়া দ্রুত তার সন্তানদেরকে নিয়ে সেখান থেকে আবারও রওনা হয়। এরপর তারা প্রায় বেশ কয়েক ঘন্টা যাবৎ হাঁটতে থাকে। প্রচন্ড গরমের মধ্যে একটানা প্রায় এত সময় ধরে হাঁটার কারণে তারা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের শরীরে সামনে এগোনো সামান্যতম শক্তিটুকু ছিল না। কিন্তু জুলিয়া কোনো মতে নিজেকে সামলে নিয়ে তার সন্তানদেরকে অনুপ্রাণিত করে যাতে করে তারা কোনোভাবেই হাল ছেড়ে না দেয়। বাঁচতে হলে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সাবমেরিন পর্যন্ত পৌঁছতে হবে। তবে এই সম্পূর্ণ রাস্তাগুলো যেহেতু সমুদ্রের নিচের অংশ ছিল, তাই এগুলো মোটেও সমতল ছিল না। এখানে অনেক উঁচু নিচু জায়গা, ছোট বড় পাথর এবং বিভিন্ন জায়গাতে অল্প অল্প পানীয় জমেছিল, তাই তাদের দৌড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো এবার তারা দৌড়তে দৌড়তে যখন অনেকটাই দূরে চলে আসে তখন তারা দেখতে পায় যে তাদের আশেপাশে প্রচুর পরিমাণে প্লাস্টিক পড়ে আছে। আর এগুলো হচ্ছে সেই সমস্ত প্লাস্টিক যেগুলো কিনা মানুষ জেনে শুনে বহু বছর ধরে পানির মধ্যে ফেলেছে। আর সেই সমস্ত প্লাস্টিকে সমুদ্রের তলদেশে জমা হয়েছে। আর সমুদ্রের তলদেশে এত এত প্লাস্টিকের বোতল দেখে তারা সবাই একদম অবাক হয়ে যায়। তবে এভাবেই তারা আরো অনেকটা রাস্তায় পার হয়ে চলে এসেছিল, কিন্তু এতদূর আস্তে আস্তে তাদের পান করার পানি একদম শেষ হয়ে যায়। তাদের কাছে খুবই সামান্য পরিমাণ পানি ছিল। আর এখানে পানি পিপাসায় বেনের অবস্থা যখন একদম খারাপ হয়ে যাচ্ছিল তখন জুলিয়া বেনকে তাদের শেষ পানির বোতলটিও দিয়ে দেয়, যার ফলে এখন আর তাদের কাছে কোনো পানি থাকে না। কিন্তু এখানে কেসিও নিজের হাল ছেড়ে দিচ্ছিল, তার শরীরে হাঁটার মতো আর কোনো শক্তি ছিল না। তাই কেসি এখানে কাঁদতে কাঁদতে বলে যে সে আর এক পাও এগোবে না, কারণ এটার কি কোনো গ্যারান্টি আছে যে তারা সেই জায়গাতে পৌঁছতে পারলে সাবমেরিন পাবে? এমনও তো হতে পারে যে নাটো নামের সেই লোকটি তাদেরকে মিথ্যে বলেছে। এমন ভয়ানক পরিস্থিতিতে তাদের কি কারো উপর বিশ্বাস করাটা ঠিক হচ্ছে?
তাছাড়া এখন প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ফলে সমুদ্রের পানিরও ফিরে আসার সময় হয়ে গিয়েছে। তাই তারা যা কিছুই করুক না কেন, তাদেরকে যেভাবেই হোক মরতেই হবে, তাদের বাঁচার কোনো উপায় নেই। কিন্তু কেসির এসব কথা শুনে জুলিয়া প্রচন্ড রেগে যায়, আর সে তখন কেসিকে বলে যে তাদের এখন শুধুমাত্র তার বাবার কথা চিন্তা করা উচিত, যে তাদের বাবার শেষ ইচ্ছে ছিল তাদেরকে বাঁচানোর, তাই মৃত্যুর জন্য অপেক্ষা না করে তাদের বাঁচার চেষ্টা করা উচিত। এরপর তারা সবাই মিলে আবারও এগোতে শুরু করে। এবার কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখানে একটি বিধ্বস্ত প্লেন পড়ে আছে, যেটা হয়তো অনেক বছর আগে ক্র্যাশ হয়ে সোজা পানিতে এসে পড়েছিল। এবার তারা সোজা সেই প্লেনের মধ্যে চলে যায়। তবে প্লেনটি বহু বছর ধরে পানির নিচে থাকার কারণে এর বিভিন্ন অংশে একদম জং ধরে গিয়েছে। তাই জুলিয়া আজকের রাতটা তার সন্তানদেরকে নিয়ে এখানেই কাটাতে চায়। এরপর তারা সবাই মিলিয়ে প্লেনটির মধ্যে বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু জুলিয়া এখানে প্রচন্ড কাঁদছিল। সে ভাবছিল যে মাত্র একদিনের মধ্যে তাদের জীবনটা কিভাবে এমন বদলে গেল। সে তার ভালোবাসার প্রিয় মানুষটিকেও হারিয়ে ফেলল, অথচ কাল রাতেও তারা একসঙ্গে কত সুন্দর সময় কাটিয়েছিল। এরপর জুলিয়া সেখানে তাদের সেই ফ্যামিলি ফটোটি দেখছিল, যেটা গতকাল রাতে বেনের জন্মদিনের পার্টিতে তারা তুলেছে। ছবিটি দেখে জুলিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এমনকি কেসি এবং বেনু এখানে তার বাবার কথা মনে করে কাঁদছিল, কারণ তার বাবা সবসময় তাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে। তো এভাবেই তারা দেখতে দেখতেই সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই মাঝরাতে কেসির একটি শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে যায়। সে আসলে বাহিরে কারো হাঁটা চলার আওয়াজ পেয়েছিল, তাই সে কোনো কিছু চিন্তা না করে বাহিরে দেখতে আসে। কিন্তু এখানে দেখা যায় যে এখানে সেই লোকটি চলে এসেছে, যে কিনা তাদের বাবাকে মেরে ফেলেছিল। আর কেসি যখন সেখানে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেই লোকটি পেছন থেকে কেসির উপর হামলা করতে আসে। তবে আসলে কেসি তার মায়ের সঙ্গে প্ল্যান করে এখানে বেরিয়েছিল, কারণ তারা অনেক ভালো করেই জানতো যে সেই লোকটি এখানে এসেছে। এবার সেই লোকটি এখানে কেসির উপর আক্রমণ করার আগে কেসির মা জুলিয়ার পেছন থেকে লোকটির উপর হামলা করে দেয়, আর সে তাকে সেখানে খুবই বিভৎসভাবে হত্যা করে এবং সে তার ভালোবাসার মানুষকে হত্যার প্রতিশোধ নেয়। আপাতত তারা তাদের সবচাইতে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তো এভাবেই দেখতে দেখতে কোনো মতে রাত পেরিয়ে সকাল চলে আসে। এবার কেসি এবং জুলিয়া যখন বাইরে আসে, তখন তারা দেখতে পায় যে সেই লোকটির লাশটি এখানে আর নেই। এতে তারা দুজনেই অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ এর মানে হচ্ছে আশেপাশে হয়তো এমন কোনো প্রাণী থাকতে পারে যারা কিনা মূলত উভচর প্রাণী, আর সেই সমস্ত প্রাণীরাই লোকটির লাশটিকে নিয়ে গিয়েছে। তাই তাদেরকেও অনেকটাই সাবধানে থাকতে হবে। এরপর তারা সবাই মিলে কোনোভাবে সময় নষ্ট না করে আবারও রওনা হয় সেই সাবমেরিন খোঁজার উদ্দেশ্যে। তবে তারা কাল থেকেই কোনো রকমের পানি পান না করেই আছে, তাই তাদের তিনজনের অবস্থায় অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে কিছুটা দূরে যাওয়ার পর সেখানকার মাটিতে কিছু পানি জমে থাকতে দেখা যায়, যেগুলো প্রচন্ড নোংরা ছিল। কিন্তু পানি দেখতে পেয়ে বেন আর নিজেকে সামনে রাখতে পারে না। সে পাগলের মতো ছুটে যায় সেই পানির কাছে, আর সে সেই ময়লা পানিগুলোকেই পান করতে থাকে। কিন্তু জুলিয়া এখানে তাকে বাধা দেয়, কারণ এই নোংরা পানি খেলে সে এমনিতেই অনেক অসুস্থ হয়ে যাবে। তাছাড়া আজকেও তাদেরকে সারাদিন পথ চলতে হবে। এরপর তারা আস্তে আস্তে পায়ে হাঁটতে হাঁটতে আজকে সারাদিনটি পার করে ফেলে। তবে অন্ধকার নামার আগে সেখানকার আশেপাশে যে ময়লা আবর্জনা ছিল, সেখান থেকে তারা কিছু বড় বড় প্লাস্টিকের জিনিস কুড়িয়ে নিয়ে আসে, আর সেগুলো দিয়ে তারা আজকে রাত কাটানোর জন্য একটি শেল্টার তৈরি করে ফেলে, যেটা তৈরি করতে অনেক সময় লেগে যায়। আর তারা যেহেতু অনেক ক্লান্ত ছিল, তাই তারা তিনজনই সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই জুলিয়া বাহিরে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পায়, তাই সে আস্তে আস্তে করে বিষয়টি দেখতে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় যে জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে ভয়ানক কাঁকড়া রয়েছে, যেগুলো খুবই হিংস্র এবং বিষাক্ত ছিল। আর সেই কাঁকড়াগুলোই এখন তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলছে। এটা দেখে জুলিয়া দ্রুত তাদের শেল্টারে এসে তার বাচ্চাদেরকে ওঠায়। এরপর সে তাদেরকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর দৌড়তে দৌড়তে কিছুটা দূরে চলে আসার পর তারা দূর থেকেই বিশাল বড় একটি জাহাজ দেখতে পায়, যেটা অনেকগুলো কন্টেইনার সহ সমুদ্রের পানির মধ্যে ডুবে গিয়েছিল। আর সেখানে প্রচুর পরিমাণে কন্টেইনার রয়েছে, যেগুলো মূলত ছিল লোহার তৈরি। তাই তারা সেই কন্টেইনারের মধ্যে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই কন্টেইনারের কাছে যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখানে আরো অনেক মানুষের আশ্রয় নিয়েছে। তবে তারা যখন দেখতে পায় যে দূর থেকে প্রচুর পরিমাণে কাঁকড়া তাদের দিকেই ধেয়ে আসছে, তখন তারা জুলিয়াদের আসার আগে তাদের কন্টেইনারের দরজা বন্ধ করে দেয়। জুলিয়া এবং তার সন্তানের অনেক অনুরোধ করার পরেও তারা কোনোভাবেই কন্টেইনারের দরজা খুলছিল না। এদিকে কাঁকড়াগুলো তাদের একদম কাছে চলে এসেছিল, তাই এখানে কোনো উপায় না পেয়ে তারা দ্রুত সেই কন্টেইনারের উপরে চড়তে শুরু করে। কিন্তু দুই সন্তানকে উঠাতে উঠাতে জুলিয়ার উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, যার ফলে জুলিয়ার পায়ে একটি বিশাল বড় কাঁকড়া কামড় দিয়ে ফেলেছিল। তবে তারপরও শেষ পর্যন্ত তারা তিনজনই উপরে উঠতে সক্ষম হয়। এদিকে সেই কন্টেইনারটির নিচের দিকে একটি ভাঙা অংশ ছিল, যেটা কন্টেইনারের ভেতরে থাকা কেউই বুঝতে পারেনি, যার ফলে সমস্ত কাঁকড়াগুলো সেই ভাঙা অংশ দিয়ে প্রবেশ করতে শুরু করে।
আর কন্টেইনারের ভেতরে যে সমস্ত মানুষেরা আশ্রয় নিয়েছিল কাঁকড়াগুলো তাদের উপর আক্রমণ শুরু করে, কিন্তু সেই বন্দুকের মাধ্যমে তারা কোনোভাবেই কাঁকড়াগুলোকে প্রতিরোধ করতে পারে না। এদিকে উপর থেকে জুলিয়ারা কন্টেইনারের ভেতরের মানুষদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, যার ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে কাঁকড়াগুলো কন্টেইনারের ভেতরের মানুষদের উপরও হামলা করেছে। এদিকে দেখা যায় যে সমস্ত কাঁকড়াগুলো এক এক করে সেখানকার প্রত্যেকটি মানুষকে মেরে ফেলেছে। এদিকে জুলিয়ার কাঁকড়ার মাধ্যমে তার পায়ে যে ক্ষত তৈরি হয়েছিল, হঠাৎ করে সেখান থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। তাই জুলিয়া তাড়াতাড়ি করে একটি কাপড়ের সাহায্যে তার পাটি ব্যান্ডেজ করে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার পাশে বেন এবং কেসিকে দেখতে পাচ্ছিল না, এমনকি তারা দুজন আশেপাশেও ছিল না, যার ফলে জুলিয়া অনেক ভয় পেয়ে যায়। আর নিচে এখন কোনো কাঁকড়া না থাকার কারণে সে নিচে নেমে পাগলের মতো তার সন্তানদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক সময় পরও তাদেরকে না পাওয়ার কারণে সে সেখানে কাঁদতে শুরু করে। তবে এমন সময় সেখানে কেসি এসে দৌড়ে তার মাকে জড়িয়ে ধরে, আর সে এখানে তার মাকে জানায় যে অনেক সময় আগেই কাঁকড়াগুলো এখান থেকে চলে গিয়েছিল, তাই তারা দুই ভাই বোন মিলে কন্টেইনারগুলোর মধ্যে খাবার এবং পানি খুঁজতে গিয়েছিল। জুলিয়া যেন তার সন্তানদেরকে দেখে নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এবার সে একটি লাইটারের সাহায্যে তার ক্ষতস্থানটিকে খুব ভালোভাবে ড্রেসিং করিয়ে ফেলে। এদিকে কেসি এবং বেন সেখানে যে বন্দুকগুলো পড়েছিল সেগুলো তুলে নিয়ে তারা খুব সুন্দরভাবে রেডি করে ফেলে, যাতে করে সামনে তাদের কোনো বিপদ আসলে এই বন্দুকটিকে কাজে লাগাতে পারে। আর এখানে কাঁকড়ার আক্রমণে যে সমস্ত মানুষেরা মারা গিয়েছিল তাদের কিছু খাবার এবং পানি পড়েছিল। জুলিয়া তখন তার সন্তানদেরকে নিয়ে সেই খাবার পানিগুলো খায়, যার ফলে এখন তারা নিজেদের মধ্যে অনেকটাই শক্তি অনুভব করছিল। এরপর জুলিয়া সেখানে থাকা একজন মৃত মানুষের কাছে একটি ছোট রেডিও পায়, আর সেই রেডিওটির মাধ্যমে সে নাটোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এটা জানার জন্য যে তার সাবমেরিনটি এখনো কতটা দূরে রয়েছে। তো সৌভাগ্যবশত জুলিয়া কিছুক্ষণের মধ্যেই নাটোর সিগন্যাল পেয়ে যায়। অন্যদিকে আমরা নাটকে দেখতে পাই নাটো এখানে জুলিয়াকে জানায় যে কিছুক্ষণ আগে তার উপরে অনেকগুলো কাঁকড়া হামলা করে দিয়েছে, যার ফলে তার অবস্থাও খুব বেশি ভালো নয়। তাছাড়া নাটো তাদেরকে আরো একটি খারাপ খবর দেয়। সে জুলিয়াকে জানায় যে সমুদ্রের পানি তো প্রায় 2 দিন পরে ফেরার কথা ছিল, কিন্তু এটা ঘটতে এখন পুরোপুরিভাবে 2 দিন সময় লাগবে না, বরং আর মাত্র 1 ঘন্টার মধ্যেই সমুদ্রের পানি ফিরতে শুরু করবে। আর প্রাকৃতিকভাবে সমুদ্রের প্রাণীরা এগুলো বুঝতে পেরেছে, যার ফলে কাঁকড়া সহ অন্যান্য প্রাণীরাও সমুদ্রে ফিরতে শুরু করেছে। আর তাই এখন জুলিয়াদের বাঁচতে হলে 1 ঘন্টার মধ্যে সাবমেরিনের কাছে পৌঁছতে হবে, তা না হলে তারা সবাই ডুবে মারা যাবে। এসব কথা শুনে জুলিয়া সেখানে কাঁদতে শুরু করে, আর সে নাটকে বলে যে সে কিভাবে এত অল্প সময়ের মধ্যে তাকে খুঁজে বের করবে। সে তো এখনো বুঝতেই পারছে না যে সে তার কাছ থেকে কত দূরে রয়েছে, এমনকি তাদের কাছে তো এখন কোনো ম্যাপও ছিল না। তারপরও সে তার হাজবেন্ড টমের দেয়া হিন্টস অনুযায়ী 2 দিন যাবৎ হাঁটছে, কিন্তু এখনো সে আশেপাশে সাবমেরিনের কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না। নাটো তখন তাকে বলে, আপনারা যেহেতু 2 দিন যাবৎ হাঁটছেন, তাহলে আমার মনে হয় আপনারা হয়তো আমার আশেপাশেই রয়েছেন। এবার নাটোর কাছে থাকা একটি বন্দুকে শেষ একটি বুলেট ছিল। নাটো তখন তাদেরকে সিগন্যাল পাঠানোর জন্য সেই বুলেটটি খরচ করে ফেলে। সে উপরের দিকে ফায়ার করলে অনেক দূর থেকে জুলে এবং তার সন্তানেরা এটা দেখতে পায়, ফলে তারা প্রচন্ড রকমের খুশি হয়ে যায়, কারণ তার মানে তারা সঠিক রাস্তার দিকে এগোচ্ছিল। এবার তারা দ্রুত সেই সাবমেরিনের দিকে যেতে শুরু করে। তারা দৌড়তে দৌড়তে অনেকটাই দূরে চলে আসার পর দূর থেকে তারা একটি ফাঁকা জায়গাতে সাবমেরিনটিকে দেখতে পায়, কিন্তু সেই সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর জন্য তাদেরকে একটি দেয়াল পার করতে হবে, সেটাও আবার পাথরের তৈরি পাহাড়ের মতো উঁচু একটি দেয়াল, যেটা মূলত সমুদ্রের ঢেউয়ের কারণে সার্ফেসের উপর তৈরি হয়েছে। তবে সেখানে যাওয়ার আগে কেসি তার মায়ের কাছে জানতে চায় যে তারা 2 ভাই বোন সাবমেরিনে চলে গেলে তার কি হবে, কারণ কেসি খুব ভালো করেই জানে যে সে সাবমেরিনটিতে মাত্র 3 জন মানুষই থাকতে পারবে। তাছাড়া এখানে পানি আসতেও খুবই অল্প সময় বাকি, তাই এইটুকু সময়ের মধ্যে তার মা কোথায় যাবে। কিন্তু জুলিয়া তখন কেসির উপর রেগে যায়, আর সে কেসিকে বলে যে এখন এই সমস্ত কথা ভাবার সময় নয়, তাদেরকে বর্তমানে কি করতে হবে সেটা ভাবতে হবে। তাই এখন তাদেরকে শুধুমাত্র সাবমেরিন পর্যন্ত পৌঁছতে হবে। এবার তারা সেই পাহাড়ের দেয়ালটির কাছে চলে যায়, আর সেখানকার রাস্তা দিয়ে যখন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উপর থেকে কিছু পাথর ধসে তাদের মাঝখানে এসে পড়ে, যার ফলে জুলিয়া তার সন্তানদের কাছ থেকে আলাদা হয়ে যায়। সে শত চেষ্টা করেও কোনোভাবেই তার সন্তানদের কাছে আসতে পারছিল না, তাই সে এখানে চিৎকার করে কেসিকে বলে যে কেসি যেন এখনই বেনকে নিয়ে সাবমেরিনটির কাছে চলে যায়, তার জন্য তারা যেন বসে না থাকে, কারণ এমনিতেও সে সেখানে গেলে সাবমেরিনটিতে কোনো জায়গায় পাবে না। যদিও কেসি কোনোভাবেই তার মাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু তার মায়ের অনুরোধে সে বাধ্য হয়ে বেনকে নিয়ে সেখানে চলে যায়। আর যখন তারা নাটোর কাছে পৌঁছয়, নাটো তখন তাদেরকে জানায় যে তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, সে হয়তো আর বেশি সময় বাঁচবে না, তাই সেই পুরো সাবমেরিনটি তাদেরকেই দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখন তারা চাইলে 3 জন এই সাবমেরিনটিতে সার্ভাইভ করতে পারবে।
একথা শুনে কেসি আর সেখানে এক মুহূর্তের জন্য দেরি করে না। সে দৌড়তে দৌড়তে সোজা চলে যায় তার মায়ের কাছে, কারণ এখন তারা তিনজনই একসঙ্গে সার্ভাইভ করতে পারবে। তবে অন্যদিকে দেখা যায় যে জুলিয়ার দিকে প্রচুর পরিমাণে কাঁকড়া ধেয়ে আসছিল, যেগুলো কিনা সেই পাথরের পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল। আর জুলিয়া এখানে তার কাছে থাকা বন্দুকের সাহায্যে কাঁকড়াগুলোকে মেরে ফেলার চেষ্টা করছিল। তবে ঠিক এমন সময় সেখানে তার মেয়ে কেসি চলে আসে, আর কেসি কোনো মতে তার মাকে সেখান থেকে টেনে উপরে নিয়ে আসে। এরপর তারা দৌড়ে সাবমেরিনের দিকে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেই কাঁকড়াগুলো তাদের পেছনে লেগে গিয়েছিল। তবে তারপরও তারা কোনো মতে গিয়ে সোজা সাবমেরিনটির উপরে উঠে পড়ে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে তাদের দিকে বিশাল বড় সমুদ্রের ঢেউ ধেয়ে আসছে, অর্থাৎ সমুদ্রের পানি আবারও ফিরতে শুরু করেছে। ফলে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো মতে সাবমেরিনটির মধ্যে ঢুকে পড়ে। তবে ততক্ষণে সমুদ্রের পানি তাদের পুরো সাবমেরিনটিকে গ্রাস করে ফেলে, আর সমুদ্রের পানির বিশাল বড় ধাক্কায় তারা তিনজনই সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার প্রায় কয়েক ঘন্টা সময় পার হওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। তবে ততক্ষণে তাদের সাবমেরিনটি ভাসতে ভাসতে সমুদ্রের পানি থেকে একটি উপকূলে চলে এসেছিল। এবার তারা তিনজনই বাহিরে বেরিয়ে দেখতে পায় যে তারা আসলে মানুষের বসবাসকারী একটি শহরে এসেছে, যেটা কিনা এখন সমুদ্রের পানির কারণে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ ছিল না, চারিদিকে শুধু শহরে ধ্বংসস্তূপ পড়েছিল। কিন্তু তারপরও তারা তিনজন আজকে অনেক খুশি, কারণ তারা শেষ পর্যন্ত তাদের বাবার ইচ্ছে পূরণ করতে পেরেছে। অবশেষে তারা বেঁচে ফিরতে পেরেছে, আর এখন তারা এই ধ্বংসাত্মক পৃথিবীতে একসঙ্গেই সার্ভাইভ করবে। তবে তারা একটি বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারছে যে নিশ্চয়ই তাদের মতো আশেপাশে আরো অনেক সার্ভাইভার্সরা রয়েছে। তাই তাদের সবার মন থেকে বিশ্বাস ছিল যে তারা সবাই মিলে একদিন আবারও পৃথিবীকে ঠিক করে ফেলবে। তারা একসঙ্গে গড়ে তুলবে আরো এক নতুন পৃথিবী। এমনই একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।